সুপ্রভাত বন্ধুরা, আমরা এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা আমাদের সাথে ঘুরে দেখবেন মুর্শিদাবাদ। আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে। ভোর 5টায় আমরা সবাই এসে পৌঁছেছিলাম কলকাতা স্টেশনে। এসে দেখলাম 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস। প্ল্যাটফর্মে পৌঁছে একটা জায়গায় সবাইকে বসিয়ে লাগেজপত্র রেখে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। তো জানুয়ারির শেষ সপ্তাহে উইকেন্ডসে আমরা আজকে চলেছি হাজারদুয়ারির উদ্দেশ্যে। মুর্শিদাবাদ যাচ্ছি আজকে আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে। হাজারদুয়ারি ছাড়ে সকাল 6:50-এ। তো আজকে আমরা এই হাজারদুয়ারি করেই যাব মুর্শিদাবাদ। আনুমানিক সকাল 10:20-তে এই ট্রেনটি মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছাবে। তারপরে আমরা ওখান থেকে প্রথমে হোটেলে চেক ইন করবো, হোটেল মঞ্জুসা, যেটা হাজারদুয়ারির ঠিক পেছনেই আর ইমামবাড়ার ঠিক অপোজিট সাইডে, ভাগীরথীর তার পাশ দিয়ে বয়ে গেছে। সেখানে আমরা চেক ইন করার পর আমরা সাইট সিনে বেরোবো। আমাদের যিনি টোটো থাকবেন তিনি হোটেল থেকেই বলে দিয়েছিলেন, নাম্বারও অনেক দিয়ে দিয়েছিলেন, আমরাও সেই নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন, দেখা হচ্ছে হোটেল মুর্শিদাবাদে, হোটেল মঞ্জুসাতে। প্রথমে মুর্শিদাবাদ স্টেশনে, তারপরে সঙ্গে থাকুন আমাদের এই মুর্শিদাবাদ ট্রিপে। কেমন লাগবে পরে তো বুঝতেই পারবেন। টাটা। তো আমরা এই হাজারদুয়ারিতে যে টিকিট বুক করেছি সেটা হলো 2 সিটিং। এখানে টিকিট মূল্য পড়েছে কলকাতা থেকে হাজারদুয়ারি 95 টাকা তো জনপ্রতি। তো এই আমাদের সিট, এখানে আমাদের কম্পার্টমেন্ট ফুল ফ্যামিলি যাচ্ছি আমরা হাজারদুয়ারি। দুজন রানাঘাট থেকে মোটামুটি 2S বুক করলেই আপনারা এনাফ। এর জন্য আলাদা রিজার্ভেশন বা এগুলোর কোনো দরকার পড়বে না, কারণ জার্নিটা অলমোস্ট 3.5-4 ঘন্টা। তো আমাদের দুজন রানাঘাট থেকে উঠবেন, ছোট মা আর মেশো। হ্যাঁ, আমাদের দুজন উঠবে রানাঘাট থেকে। এই ট্রেনের স্টপেজ গুলো বলে দিই। এখান থেকে ছাড়ার পর ফার্স্ট স্টপ দেবে ব্যারাকপুর, তারপরে স্টপ দেবে ডিরেক্ট রানাঘাট। রানাঘাটের আগে 2টো স্টপ দেবে, মানে একটা ব্যারাকপুর তারপরেই রানাঘাট। তো আমাদের আরো দুজন যারা আছে, আমার মাসি আমার মেশো, তারা উঠবে রানাঘাট থেকে। আমরা টোটাল 10 জন যাচ্ছি। চলো সঙ্গে থাকো। ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়লো ঠিক সকাল 6:50-এ। এরপর দমদমের ওপর থেকে আস্তে আস্তে ট্রেন এগোতে এগোতে যখন রানাঘাটে পৌঁছালো তখন বাজে ঠিক সকাল 8:20। আর রানাঘাট থেকে আমাদের ছোট মা আর ছোট মেশো ট্রেনে উঠলো। আমাদের গ্রুপ সম্পূর্ণ হয়ে গেল। এরপর ট্রেনের কম্পার্টমেন্টেই চললো আমাদের আড্ডার সাথে সাথে পেট পুজো। কড়াইশুটির কচুরি, আলুর দম, গাজরের হালুয়া সবই মা সব বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলো। আমরা সবাই সেখানে বসেই খেলাম। আর বউ বানিয়ে নিয়ে গেছিল মিষ্টি, আর বাকিরা বিভিন্ন টুকটাক জিনিসপত্র সাথে এনেছিল। এই খেতে খেতে চলে এলো আমাদের ইতিহাস প্রসিদ্ধ পলাশী। মুর্শিদাবাদ ভ্রমণের আমেজটা এখান থেকেই শুরু হয়ে গেল। এই পলাশীর প্রান্তরেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পরাজয়ের সাথে সাথে আমরাও পরাধীনতার অন্ধকারে ডুবে গেছিলাম। পলাশী স্টেশন ছাড়ার পরই বহরমপুর পেরিয়ে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদ স্টেশনে। আমাদের হোটেল মঞ্জুসা থেকেই আমাদের জন্য টোটো ঠিক করে দিয়েছিল। তো টোটোওয়ালাকে ফোন করে দেখলাম সে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই মিলে স্টেশনের বাইরের দিকেই এগোলাম।
মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়েই টোটো করে আমরা চলছিলাম আমাদের হোটেল মঞ্জুসার উদ্দেশ্যে। এই স্টেশন থেকে মঞ্জুসার দূরত্ব 10 থেকে 12 মিনিট মতো। চলার পথে আমরা ত্রিপোলিয়া গেট পার করছিলাম। এই ত্রিপোলিয়া গেট হলো বাংলা, বিহার আর উড়িষ্যার প্রতীক। তৎকালীন বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। এই গেটটি এই 3টি জায়গারই প্রতীক। ইমামবাড়ার ঠিক পাশেই আর হাজারদুয়ারির ঠিক উল্টো দিকেই আমাদের হোটেল মঞ্জুসা। ইমামবাড়ার পাশ থেকে আস্তে আস্তে টোটো করে মঞ্জুসা হোটেলের দিকে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর লাগছিল। এই আমরা প্রবেশ করতে চলেছি আমাদের হোটেল মঞ্জুসাতে। মঞ্জুসা হোটেল বুক করার প্রধান কারণটা তাহলে দেখুন। ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি বয়ে চলেছে ভাগীরথী, আর সামনে সুন্দর সাজানো বাগান। মানে মনটা পুরো আনন্দে ভরে উঠছিল। মুর্শিদাবাদ মানে কি, এই ভাগীরথী নদী, ইমামবাড়া, হাজারদুয়ারি, সিরাজদৌল্লা। তো এই হোটেলে এখানটা এসে আপনি কাছাকাছি প্রায় পুরো ইতিহাসটাকেই অনুভব করতে পারবেন। মানে মুর্শিদাবাদ আসার আর মুর্শিদাবাদ এসে থাকার আসল মজাটা আপনি অনুভব করতে পারবেন এই হোটেলটিতে থেকে। এই হোটেলে আমরা নিয়েছিলাম একটি 4 বেডরুম আর 3টি 2 বেডরুম। 4 বেডরুমের খরচা পড়েছিল পার ডে 2200 টাকা, আর 2 বেডরুমের খরচা পড়েছিল, যেটা ব্যালকনিতে, তার খরচা পড়েছিল 1300 টাকা। আমরা এসছিলাম জানুয়ারি মাসে, সিজন টাইমে, কিন্তু যারা একটু অফ সিজনে আসবেন তাদের ক্ষেত্রে এই মূল্য আরো অনেক কমে যাবে। হ্যালো বন্ধুরা, আমরা অবশেষে এসে গেছি মঞ্জুসা হোটেলে। তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা লোকেশন। মানে এটা আমি দেখেছিলাম গুগলে, কিন্তু না আসলে বোঝা যাবে না। মানে এই দেখছেন ভাগীরথী বয়ে চলেছে। এই হলো আমরা মঞ্জুসা হোটেলের বাগানের উপর দাঁড়িয়ে আছি, আর ওই হলো ইমামবাড়া। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হলো ইমামবাড়া, পেছনেই হাজারদুয়ারি, আর এই হলো আমাদের হোটেল। আমাদের ফার্স্ট ফ্লোরে দোতলায় একদম রিভার ফেসিং রুম 3টে নিয়েছি। তো এইখানে যারা মুর্শিদাবাদ ভ্রমণের জন্য আসছেন, তাহলে আমি বলবো মঞ্জুসা হোটেলে কিন্তু থাকতে হবে। এর বিউটিটা মানে অসাধারণ লাগছে। মানে কেউ এই বাগান থেকে আর নড়তে চাইছে না। বড়মশাই সবকিছুতে খুব ক্রেডিট খায়, কিন্তু এই হোটেলটা একদম খুব সুন্দর খুঁজে বার করেছে। তো আমি একদম ফুল ক্রেডিট দিচ্ছি ওকে, একদম আপনাদের সামনেই দিলাম। অন্য সময় নিজে নিজে কেড়ে কেড়ে ক্রেডিট নিয়ে নেয়, তো এই ক্রেডিটটা একদম দেওয়াই যায়। খুব সুন্দর একটা হোটেল খুঁজেছে। বল, এখানে মানে বসে বিকেলবেলা সময় কেটে যায়। মানে আপনি যদি ঘোরা হয়ে যাওয়ার পর একটা নিরিবিলিতে সময় কাটাতে চান, খুব সুন্দর, মানে ভাবা যাবে না। আর হোটেলে ব্রেকফাস্ট তো দিয়েই দেবে, আর এছাড়া মেনু কার্ড আছে সামনে। হোটেল থেকে, ঢাকা হোটেল, হাজারদুয়ারি হোটেল থেকে এরা খাবার আনারও ব্যবস্থা করে, আর উপরে রুমে বসেও আপনারা খেতে পারেন, যেটা বললো। এখন আমরা কোনটা করবো সেটা এখনো জানি না, সবে এলাম। তো এখানে আমরা এবার বেরোবো। এখানে টাঙা গাড়িও আছে, টোটো গাড়িও আছে। তো আমরা যেহেতু অনেকজন এসেছি, 10 জন ফ্যামিলি মেম্বাররা, তো আমরা টোটোই ভাড়া নেবো। এবার আমরা ঘুরতে বেরোবো। আজকে রিভারের ওই সাইডটার যত জায়গা আছে সেখানে যাব, আর কালকে এই দিকটায় আসবো। আজকে বিকেলবেলা কিছুটা এদিকটা করব, আর বাদ বাকিটা এদিকটা। বিকেলবেলাটা মতিঝিলটা ভালো লাগে, ওই জন্য বিকেলবেলাটা মতিঝিল করব। আমরা একদিনের ট্যুর করছি এটা, ওই জন্য একদিনে যতটুকুনি কভার করা যায়। আর সবাইকে দেখে সবার বয়সও হয়েছে না, 1 নাইট 2 ডেজ। 1 নাইট 2 ডেজ। তো দেখা যাক কতটা কভার করতে পারি। অনেকটাই কভার করতে পারবো আশা করছি। চলো সঙ্গে থাকো। মঞ্জুসা হোটেলের বাগানে একটা দোলনা দেখতে পেয়ে আমার গিন্নির তো আর আনন্দের শেষ নেই। অমনি দোলা স্টার্ট, আর আমার কাজ হলো ভিডিও করা। 5 মিনিট লেগেছিল আমার তাকে দোলনা থেকে নামাতে, সে যেন দোলনা ছাড়তেই চাইছে না। এখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে ঘুরতে বেরোবো।
এই যে বেরোচ্ছি আমরা এখন, দেখুন মানে এই দিকটা এবার দেখুন, এটা হলো ইমামবাড়া সাইডটা, এই সামনে ইমামবাড়াটা, এখান দিয়ে বেরোবো এখন আমরা। এই যে হোটেল মঞ্জুসা দেখতে পাচ্ছেন লেখা, হোটেল মঞ্জুসা। এই আমরা বেরোচ্ছি, আমাদের জন্য দুটো টোটো গাড়ি চলে এসছে। তো তোমরা দেখতেই পারলে যে জায়গাটা কি সুন্দর, মানে ভাবা যায় না এত সুন্দর একটা জায়গায়। তো এখন আমরা বেরোবো, তো যাদের সাথে বেরোবো এই মুর্শিদাবাদ ভ্রমণ করতে, দাদাদের সাথে একটু পরিচয় করে নিই। দাদা তোমার নাম? আমার নাম হচ্ছে মদন মোহন মন্ডল। মদন মোহন মন্ডল। আর দাদা তোমার নাম? আমার নাম পৈতোষ মন্ডল। পৈতোষ মন্ডল। তো হোটেল মঞ্জুসায় যখন আসবে দাদাদের কন্ট্যাক্ট অবশ্যই পেয়ে যাবে, তো আমাদেরও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই জায়গা দাদারা আমাদেরকে পুরো, আজকে যাব আমরা নদীর ওপারে যে সব জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরতে। ভাগীরথী, ভাগীরথীর অপর নাম গঙ্গা। এটা হুগলিতে গিয়ে মিশেছে। আর কালকে আমরা এই পারটা করে, এপারে আজকেও কি কিছু করবো এপার? হ্যাঁ, এপারে আজকে। আচ্ছা, এপারেও করবো। আজকে মতিঝিল আর কাটরা কামান আর হ্যাঁ, প্রতি মসজিদ। আর ওপারে দেখি কি কি দেখান দাদারা। চলো সঙ্গে থাকো। টাটা। আমরা মুর্শিদাবাদ ভ্রমণ শুরু করছি ভাগীরথীর পশ্চিম পাড় থেকে। বাঁ পাশে যে সাদা রঙের বাড়িটা দেখছেন, এটি ছিল সেই সময়কার নীলকর সাহেবদের বাড়ি। এটি এখন পুলিশ আবাসন হয়ে গেছে। ভাগীরথীর পশ্চিম পাড়ে যাওয়ার জন্য আমাদেরকে ভাগীরথী পেরোতে হবে, আর তার জন্য এখানে টিকিট কাটতে হলো। এখানে একটা অদ্ভুত নিয়মে ভাগীরথী পেরোয়, সেটা আপনারা দেখতে পাবেন। টিকিট মূল্য পড়েছিল জনপ্রতি 10 টাকা, আসার জন্য আবার জনপ্রতি 10 টাকা, মানে যাওয়া আসা মিলিয়ে আমাদের মোট খরচা হয়েছিল 200 টাকা। নদী পেরোনোর যে কৌশল এখানে আমরা দেখলাম, সেটি হলো বড় নৌকার মধ্যে বাঁশের পাটাতন করে, তার মধ্যে ছোট গাড়ি, টোটো, সাইকেল, ভ্যান সবই আস্তে আস্তে উঠছে, আর যাত্রীরা সবাই পাশে নেমে দাঁড়িয়ে আছে। এইখানে 4 চাকাও এইভাবেই যাতায়াত করে, তবে সেক্ষেত্রে দুটো নৌকা জোড়া থাকে। তবে এই সময়টায় সেই 4 চাকা যাতায়াত বন্ধ ছিল। আমরা যখন ভাগীরথী নদীর ওপর থেকে নৌকা করে পার হচ্ছিলাম, মনটা রোমাঞ্চে ভরে উঠছিল। এই ভাগীরথী নিয়েই কত ইতিহাস। সিরাজদৌল্লার যুদ্ধ করতে যাওয়া, ফিরে আসা, ধরা পড়া সবই এই ভাগীরথী নদীকে কেন্দ্র করে। আর সিরাজদৌল্লার যে প্রাসাদ হিরাঝিল, তাও এই ভাগীরথীর পাড়েই, যেটি এখন ভাগীরথীতে বিলীন হয়ে গেছে। তো মুর্শিদাবাদের ইতিহাস এই ভাগীরথী ছাড়া অসম্পূর্ণ। আর সেই ভাগীরথীর উপর দিয়ে আমরা যখন পার করছিলাম, মনের মধ্যে বারবার এই সব কথাই ঘুরে বেড়াচ্ছিল। আমরা এসে পৌঁছালাম শাহনগর ফেরিঘাটে। শাহনগর ফেরিঘাটে নেমে আমরা আবার টোটো করে ভাগীরথীর পশ্চিম পাড়ের জায়গাগুলো ঘুরে দেখলাম। সেই জায়গাগুলো হলো যথাক্রমে খোশবাগ, শ্রী শ্রী জগৎবন্ধু ধাম, কিরিটেশ্বরী মন্দির, গুপ্ত মন্দির, হীরাঝিল ও রশনিবাগ। মুর্শিদাবাদ যে আমের জন্যও বিখ্যাত, সেটা মনে করিয়ে দিচ্ছিল যাত্রাপথে দুপাশে সারি সারি আম বাগান। আমাদের প্রথম গন্তব্য ছিল খোশবাগ। খোশবাগে রয়েছে নবাব আলীবর্দী খাঁ, তার নাতি সিরাজদৌল্লা, সিরাজদৌল্লার বেগম লুৎফান্নেসা এবং সিরাজদৌল্লার পরিবারের অন্যান্য সদস্যদের সমাধি। এখন আমরা পৌঁছে গেলাম খোশবাগ।
নবাব সিরাজদৌলার মৃত্যুর পর তার বেগম লুৎফান্নেসা হোশবাগে তার বাকি জীবনটা কাটান, তার স্বামী এবং স্বামীর আত্মীয়দের কবরের দেখাশোনা করে। স্বামীর কবরে লুৎফান্নেসা প্রতিদিনই ফুল দিতেন। পরবর্তীকালে লুৎফান্নেসার মৃত্যুর পর সিরাজদৌলার পায়ের কাছে তারও সমাধি দেওয়া হয়। এরপর এখানকার একজন লোকাল গাইডের থেকে আমরা খোশবাগের ইতিহাসটা শুনে নেব। দিয়েছিল আর মির্জাফর সিরাজ অনেক লম্বা ছিল, বডিটাকে কেটে টুকরো টুকরো করে বডিটাকে সেলাই করে গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিল হাতির পিঠে, এখানে এনে সমাধি দিয়েছিল। ওনার ইচ্ছে ছিল যে আমার সমাধি যেন আমার দাদুর পাশে হয়, এই কারণে ইংরেজের ওনার দাদুর পাশে দিয়ে গেছে। হ্যাঁ, উর্দুতে নাম লেখা আছে। ইনি তো অ্যাকচুয়ালি অনেক লম্বা ছিল, বডিটাকে কেটে তখন পুরো টুকরো টুকরো করে বডিটাকে সেলাই করেছিল, দিয়ে এখানে এনে কবর দিয়েছিল। যেমন এনার ইচ্ছে ছিল যে আমার কবর যেন আমার দাদুর পাশে হয়, এই কারণে ইংরেজের আমার দাদুর পাশে দিয়ে গেছে। এই পাশের জন্য দাদুর নামা বাড়ি, আর সিরাজের পাশের জন্য পালিত ভাই সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম ওনাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছিল। 14 বছরের ছেলে ছিল, তাকে মাটিতে ফেলে হাতে পা দিয়ে চিপে মারা। মির্জাপুরের বড় ছেলে মেরেছিল। সিরাজউদ্দৌলার মায়ের নাম ওনার ছিল লুৎফান্নেসা, উনি পাগল হয়ে মারা গিয়েছিল। ভালো নাম ছিল রাজকুমারী। আলিবর্দী সিরাজউদ্দৌলার বাড়ির কাজের মেয়ে ছিল। নবাব সিরাজউদ্দৌলা ওনাকে ভালোবেসে নাম দিয়েছিল লুৎফান্নেসা। তারপরে পরে তাকে বিয়ে করে নিয়েছিল। না, তার বন্ধুর বোন হচ্ছে আলিয়া, ভালো নাম ছিল মাধবী, মোহনলাল মীর মদনলালের বোন। উনি হচ্ছে সিরাজউদ্দৌলার 3 নম্বর বেগম। উনি প্রথম চান্সে ইংরেজদের কাছে নাচ গান করতো, গুপ্ত খবর বলে সিরাজকে দিত, বলে সিরাজউদ্দৌলা তার নাম চেঞ্জ করে দিয়েছিল, আলিয়া দিয়েছিল মাধবী। দিয়েছিল এই খোশবাগে। হীরামতি মুক্তদেব এনে দিয়েছিল 1 বুক উঁচু করে। আর এই বাড়িটা বানিয়ে দিয়েছিল, এই বাড়িটার নাম হচ্ছে 12 দুয়ারি, 12টা দরজা আছে। সিরাজউদ্দৌলা 12টা দরজা বলবো। হীরামতি মুক্ত বলে ইংরেজরা যেগুলো দিয়েছিল সিরাজউদ্দৌলা, ইংরেজরা সব তুলে নিয়ে চলে গেছে। এই মার্বেল পাথরগুলো আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ভারত সরকার বসিয়ে দিয়েছে। আর এনার পায়ের নিচে সিরাজউদ্দৌলার মেয়ে নাম হচ্ছে উম্মতি জোহরা, বাচ্চা মেয়ে ছিল। ওই মেয়েটাকে লুৎফান্নেসার কোল থেকে কেড়ে নিয়ে যাই ভাগাতে গঙ্গাতে ডুবিয়ে মেরেছিল। ওই মেয়েটাকে মারতে দেখে লুৎফান্নেসা এই খোশবাগে পাগল। উনি যেখানে থাকতো সেই বাড়ির ঢিপিটা দেখাবো আপনাদের। তখন তো পুরো গোলাপের বাগান ছিল। নবাব সিরাজউদ্দৌলার মাসির ছেলে, এনার নাম হচ্ছে শাওকাত জং বাহাদুর। ইনাকে ইতিহাসে বলা হয় জাং বাহাদুর। ইনি বিহার করে নিলেন নবাব ছিলেন। ইনি মমিনা বেগমের ছেলে, আলিবর্দীর যে মেয়ে মমিনা বেগম তার ছেলে। ইনার পায়ের নিচে হচ্ছে ওনার স্ত্রী মতি বেগম। এনারা দুজনে যুক্ত ছিল, যেখানে যেত সঙ্গে যেত। ইনাদেরকে ষড়যন্ত্র করে ডেকে নিয়ে এসে মির্জাপুরের বাড়িতে হত্যা করেছিল, যেন পরে থেকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেন কেউ দাবি না। হত্যা করেছিল, শুধু 2 জন নর্মাল মারা গিয়েছিল। আলিবর্দী বয়স হয়ে মারা গিয়েছিল, নবাব সিরাজউদ্দৌলার বেগম লুৎফান্নেসা পাগল হয়ে মারা গেছে, বাকি সবাইকে মারা গেছে। এখানে দেখো দিল্লিতে যে জামা মসজিদ আছে, নকল করে বানিয়েছিল এই মসজিদটা নবাব আলিবর্দী 1740 খ্রিস্টাব্দে। তখন এটা পুরো গোলাপের বাগান ছিল, ফুলের বাগান। ওনারা এই ফুলের বাগানে আস্তা ফুলের সুগন্ধ নিত, নিজেদের মধ্যে কিছু আলোচনা করতো। ওনাদের পাশাতে ওনারা ফিরে যাওয়ার পথে এখানে নামাজ পড়ে ফিরে চলে যেত। সামনে চৌবাচ্চা আছে, গোলাপ জল রাখতো, ওই জলে ওনারা উজু করে নামাজটা পড়তো। নামাজ পড়ে শেষে ওনারা পেছন ঘুরে তাকে নিশ্চিত দেখতে পাচ্ছে যে আমাদের গেটে কোনো শত্রু বা কোনো মানুষ দাঁড়িয়ে আছে। যখনই জৈব নেশা, যখন আলী সিরাজউদ্দৌলা দেখতে একই বাড়িতে দুজনে থাকতে থাকতে প্রেম ভালোবাসা হয়ে যায়। যখন হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা আলিবর্দীর চোখে পড়ে। আলিবর্দী বলেছিল, দেখো ইনি তো একটা হিন্দুর মেয়ে, আর একে তো আমরা কিনে নিয়ে এসে মানুষ করেছি, তোমাকে যেরকম মানুষ করেছি একেও সেরকম ভাবে মানুষ করেছি। তো তুমি এই মেয়েটাকে তুমি ধোকা দিলে, এই মেয়েটাকে তুমি ধোকা দিলে এর থেকে বড় ভুল তুমি করবে। তখন কিন্তু আলিবর্দী তাদের বিয়ে দিয়ে দিয়েছিল। যখনই বিয়ে দিয়ে দেয় না, তখনই জৈবন্যাসা কি করে মুর্শিদাবাদ ছেড়ে চলে যায় বাবার বাড়ি ঢাকা। আর কোনো ফিরে আসে না, লুৎফার সঙ্গে সংসার। লুৎফান্নেসা কিন্তু সিরাজকে কিন্তু অনেক বদলে দিয়েছিল। সিরাজকে খুব চলে
চরিত্র রয়েছে, বদমাশ ছিল। সামনে থেকে দেখলে দেশপ্রেমিক বলা হয়, পেছন থেকে দেখলে একটু বদমাশ ছিল। রাজা রাজাদেরকে সম্মান দিত, বড় বড় মানুষের কথা বলতো, সেই জিনিসটা জানতো না। তাই ওকে আলিবর্দি আর সালফার মারতে করে রেখেছে। লুৎফুন্নেসা বলেছিল যে দাদু, তোমাদের জন্য দেখো একদিন আমার পুরো পরিবারটি শেষ হয়ে যাবে, তোমরা যেরকম ভাবে সিরাজকে মারতে করে রেখেছো। তো সিরাজউদ্দৌলা যেসব মানুষগুলোকে অপমান করতো, সেসব মানুষগুলো তো সিরাজের সঙ্গে কেউ দিবে না, সিরাজের বিপরীতে যাবে। তোরা সেটাই হয়েছে, রাজারা গেল সব ইংরেজদের সঙ্গে হাত তুলে দিল। মির্জাফর তো ছিল মির্জাফর তো ছিলই, ঘরের শাশুড়ি বেগম নিজের মাসি, ও দেখলো যে আমার ছেলেকে নবাবি দিল না বাবা, তোমাকেও আমি নবাবি থাকতে দেব। আমার ছেলেকে যখন দিল না তখন মেরে ফেললো। কিন্তু সব প্ল্যানিং মারা গেল। তখন এটা খুব গোলাপি বাগান ছিল ফুলের। এখানে 108 রকমের গোলাপি চাষ করতে নবাবানি, আর এই জায়গাটার নাম রেখেছিল তখন খুশবু বাগান। আমরা ফুলের সুগন্ধ থেকে আসতো খুশবু, এখানে বাগান বাড়ি ছিল, বাগান থেকে আসতো খুশবু বাগান। পরবর্তী সরকার নেওয়ার পরে জায়গাটার নাম উল্লেখ করে রেখেছে খোশবাগ। তো এই খোশবাগে 1 বছরের মধ্যে 34 জনের সমাধি দিয়েছে, 1756 থেকে 57 মধ্যে 1 বছর। এই সর্বপ্রথম সমাধিটা সিরাজউদ্দৌলার দিদিমা, নাম হচ্ছে সারফুন্নেসা বেগম, আলিবর্দ থেকে আসতো। এই সারফুন্নেসা বেগমদের মধ্যে আর এনাদের বাড়ির পরিবারের মধ্যে খুবই সম্মানিত ছিল। এই কারণে এনাকে সম্মান জানিয়ে প্রথম গেটের সামনে দেওয়া হয়েছে। কিন্তু এনার কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে ছিল। 3টে মেয়ের মধ্যে এখানে ওনার 2টো মেয়ের সমাধি আছে, কাসিটি বেগম আর আমিনা বেগম। সামনে 2টো সমাধি দেখা যাচ্ছে, ওই পাশেটা নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম, আলিবর্দির ছোট মা, আর এই পাশেটা সিরাজউদ্দৌলার বড় মাসি ঘাসিটি বেগম, যার নাম ওপার মতিঝিল। ওনাদের মেজো বোনের নাম ছিল মমিনা বেগম। তার মধ্যে এখানে যে বিহার আছে মমিনা বেগমের ছেলে দেখা যায় সাউকাত চান পাহাড়, ওটা মমিনা বেগম আসতো। এখানে সে ছোট বড় মিলে 17 জনের সমাধি। নবাব সিরাজউদ্দৌলাকে যখন মির্জাফরের বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল, সেই মুহূর্তে সিরাজউদ্দৌলাকে বলেছিল মির্জাফরের রবার্ট লাই, যে সিরাজ তোমার শেষ ইচ্ছে কি আছে মরার আগে? নবাব সিরাজউদ্দৌলা বলেছিল যে বিহারের কিছু ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে শেষ করছে, এটাই আমার শেষ। এনাদের 17 জনকে নেমন্তন্ন করে রেখেছে। এনারা এসেছিল সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার জন্য মির্জাফরের বাড়ি। মির্জাফরের ছেলে মিরান, উনি দেখছে যে এনারা হচ্ছে সিরাজউদ্দৌলার আত্মীয়। এনারা যদি সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার পরে যদি ফিরে চলে যায় ওনাদের দেশ, তাহলে তো পরবর্তী এনারা সিরাজউদ্দৌলার হয়ে দাবি করতে বা যুদ্ধ ঘোষণা করতে। এই কারণে এনাদের 17 জনের মধ্যে কাউন্টার ফিরে দিয়েছিল। এনাদের জন্য যে খাবার বানিয়েছিল ওই খাবারের মেয়ে ওই 20 মাসের খাবার এই 17 জনকে খাই একই দিন এই সমাধিগুলো একই দিন। এই 17 জনের মধ্যে ইতিহাসে কাউন্টার নাম দেওয়া হয়েছে, যেদিনকে দেখেছিল সেই দিন ওই যে মাঝখানে উঁচু, ওনারা 2 জন বয়স্ক মৌলবী ছিল। এই কারণে ওনাদের সমাধি একটু উঁচু করে দিয়েছিল সম্মান, মেরে টেরে আবার সম্মান। ঘিরাটা দেখা যাচ্ছে, ওদের মাঝখানে সমাধি, ওনার নাম হচ্ছে দানেশ। উনি স্যার 1001 টাকার লোভে পায়ের জুতো দেখে সিরাজকে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছে। কাছে কি করবে? 3 জনকে ইংরেজরা স্যার গুলি করে মেরেছে। তুমি সামান্য কোনো অস্ত্র লোভে নিজের দেশের নবাবকে ধরিয়ে দেবে, এর থেকে যদি বেশি দেয় আমার কোনো শত্রু, তাহলে তুমি আমাদেরকে ধরিয়ে দিতে পারো। এই দানিশ ফকিরের পরিবারে দানিশ ফকির আর এখন বর্তমান নেমপ্লেট যেদিনে দিয়ে দেবে সেদিন হয়তো টিকিট হয়ে যাচ্ছে। এখানে 3টে হচ্ছে বডিগার্ড, দুদিনটা সিরাজউদ্দৌলার বডিগার্ড, নাম হচ্ছে গোলাম। আর ওই পাশে আফগানের সোনার, এই পাশে 7 জন, 2 ভাই হাত খোঁজা লুৎফুন্নেসা বাড়ি। মেয়েদের কাছে ছেলে দিত না, খোঁজা, ওনারা 2 ভাই খোঁজা ছিল। আর সিরাজউদ্দৌলা তো দেখালাম ওখান থেকে। তো এতক্ষণ ধরে সিরাজউদ্দৌলা ও তার বংশের অন্যান্য পরিজনদের সমাধির নিয়ে আপনারা যা গল্প শুনলেন, সেগুলো কতটা ঐতিহাসিক সত্যতা রয়েছে সেটা সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে। গাইডরা এখানে সেগুলোই বলছে যা তারা লোকমুখে শুনেছে বা তাদের পূর্বপুরুষদের থেকে শুনেছে। উদাহরণস্বরূপ বলছি, ঘসিটি বেগম ও আমিনা বেগমেরই সলিল সমাধি হয়েছিল,
অথচ তারা এখানে তাদের কবরও দেখিয়ে দিল। তো খোশবাগ দেখার পর আমরা এসে পৌঁছালাম শ্রী শ্রী জগৎবন্ধু ধাম। জগৎবন্ধু ধাম হলো প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান। 1930 সালে কুঞ্জদাস ব্রহ্মচারী এখানে একটি পর্ণকুটির তৈরি করে সাধন ভজন শুরু করেছিলেন। এরপর ধীরে ধীরে এটি একটি আশ্রমে পরিণত হয়, ভক্ত সংখ্যা বাড়তে থাকে। পরে এখানে ভক্ত ও সন্ন্যাসীদের আবাসও তৈরি হয়। বৈশাখ মাসে জগৎবন্ধুর জন্মতিথির সময় শুক্লপক্ষে এখানে উৎসব হয়। উৎসবের একদম শেষ দিনে নগর কীর্তনও বের হয়। নবাব আমলে এখানে সংস্কৃত টোলও ছিল। জগৎবন্ধু ধাম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো কিরিটেশ্বরী মন্দির। এটাকে কিরিটেশ্বরী মন্দির বলা হয়। এটা সতীপীঠের একটা পীঠ, 51 পীঠের একটা পীঠ। এটা হচ্ছে এটা একটা দেখছেন, ওনারা দুটো ফুল হচ্ছে আপনাদেরকে টানবে এখন, মানে পয়সা নেওয়ার জন্য। তাহলে এটা আসল, ওটা আসল। অ্যাকচুয়ালি আসল মন্দিরটা আছে গুপ্ত মন্দির। নবাব যখন মুর্শিদ কুলি খাঁর এখানে আমল, তখন দিল্লিতে অরঙ্গজেবের আমলে তখন আমাদের পুরনো যে ইমারতগুলোকে নষ্ট করছিল, এখানে মুর্শিদ কুলি খাঁ কিন্তু সেম কাজ করে। তার জন্য এখানকার পান্ডারা দেখলো যে ঢাকার থেকে যখন মানে রাজধানীটা এখানে আনা হলো, তখন এখানকার পান্ডারা দেখলো যে এই তো ক্ষতি করে ফেলবে আমাদের জায়গাকে, এটাকে নষ্ট করে ফেলবে। তার জন্য ওখান থেকে ট্রান্সফার করে আপনার মানে রাতে ওরা মানে পান্ডারা সমালোচনা করে গুপ্তভাবে ওই জায়গাটায় নিয়ে যায়, তাই ওটাকে গুপ্ত মন্দির বলা হয়। ওখানে যে পুরোহিতটা আছে নিয়ে যাবে, নেক্সট এবার নিয়ে যাবে, ওর কাছে কিছু শুনবেন, উনি আপনাকে সঠিক কথা বলতে পারেন। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হলো গুপ্ত মন্দির। এখানকার লোকাল লোক ও পুরোহিত মশাইয়ের কথা অনুসারে এই গুপ্ত মন্দিরটিতেই আসল কিরিটেশ্বরী মাতা অবস্থান করছেন। এরপর কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাস বিস্তারিতভাবে আমরা পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনে নেব। আমি এই সতীপীঠ বা এই মাতার সম্পর্কে অ্যাকচুয়ালি যে ইতিহাসটা আমি একটুখানি শুনতে চাই। প্রথমে যেখানে যেখানে পড়েছিল সেগুলো সব শিলা হয়ে গেছে। সতীপীঠে কোথাও মায়ের মূর্তি নেই, সব শিলা। গোটা ভারতবর্ষে এখানে শিলা মূর্তি। তো এই যে মাকে দেখছেন, মায়ের হচ্ছেন কিরিটেশ্বরী মা। যে শিলাটা করেছিল, অংশ করেছিল, ওই অংশগুলো সব শিলা হয়ে গেছে। শিলাটাকে বলা হয় ব্রহ্মশিলা। ব্রহ্মশিলা কেউ কোথাও দেখতে পায় না, এটা বস্ত্র দিয়ে ঢাকা থাকে। সেখান থেকে কোথাও মায়ের মূর্তি নেই, সব শিলা বস্ত্র দিয়ে ঢাকা থাকে। এখন অনেক জায়গাতে মূর্তি তৈরি করা হচ্ছে, যেমন আপনাদের কলকাতা কালীঘাটে, এটা একটা পীঠস্থান, একমাত্র পীঠস্থান কলকাতা কালীঘাট। ওখানে এখন মূর্তি দেখা যায়, কিন্তু মূর্তিটা পরে তৈরি করা হয়েছে। তলায় থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা ব্রহ্মশিলা সেটা কেউ দেখতে পায় না, ঠাকুরমশাই দেখতে পায় না, ওটা বস্ত্রের দিয়ে ঢাকা থাকে। ওটার উপরে মূর্তিটা তৈরি করা হয়েছে। নলহাটেশ্বরী বীরভূম মূর্তি তৈরি করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মূর্তির নিচে সেই অংশটা রয়েছে। এখানে একটা মূর্তি স্থাপন হয়নি, ব্রহ্মশিলাটাই রয়েছে বস্ত্রের ভেতরে। এই হচ্ছে ব্যাপার। এই মন্দিরকে বলা হয় কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির বা কিরিটেশ্বরী মন্দির বা কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। কিন্তু মাকে দেখছেন, মা এখানে অ্যাকচুয়ালি ছিলেন না। রাস্তার ধারে আরো মন্দির রয়েছে, দেখেছেন? ওই জায়গাতে কিরিটেশ্বরী মা একসময় ছিলেন। ওখানে মায়ের পুজো পার্বণ, সন্ধ্যা, ভোগ, আরতি একটা সময় ওখানে সবকিছু হতো।
যখন নবাব মুর্শিদ কুলি খান রাজধানী পরিবর্তন করছেন, আমাদের যে বাংলার রাজধানী ছিল ঢাকা, যখন ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী পরিবর্তন করছেন নবাব মুর্শিদ কুলি খান, সেই সময় এখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা ভয় জাগে, আতঙ্ক জাগে। বিদ্রোহী নবাব রাজধানী পরিবর্তন করলেন, রাজধানীর সামনে সদর জায়গাতে মায়ের মন্দির, হয়তো যখন তখন বিঘ্ন ঘটাতে পারে বা ঘটতে পারে, তাই মাকে লুকিয়ে রাখা প্রয়োজন। এই চিন্তা ভাবনা করে মাকে সদর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে লুকিয়ে ভাবে রাখা হয়। তখন থেকেই এই মন্দিরটা কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে পরিচিত হয়ে গেল। তখন থেকেই মা এখানে রয়ে গেল। এখানে মায়ের পুজো পার্বণ ভোগ সন্ধ্যা আরতি চালু করতে হয়ে আসছে। আর ওখানে যেহেতু মা একসময় ছিলেন, তাই এখন মায়ের উদ্দেশ্যে ভিতরে একটা নতুন করে করা হচ্ছে, মাকে স্মরণ করে মায়ের উদ্দেশ্যে। আরেকটা মন্দির রয়েছে, সোজা আছে, দুটো মন্দিরকে দেখেছেন? বাইরে থেকে দেখা যায় লেখা রয়েছে, লেখা রয়েছে, মন্দিরের ভিতরে দেখবেন দেওয়ালের নকশার মতো করা রয়েছে। ওই জায়গাটা দেখেছেন না? মশাই বলতে খুব খারাপ লাগে, জায়গাটাকে রাস্তা থেকে বলেছেন ওটা আদৌ করে মন্দির নয়, ওটা অ্যাকচুয়ালি পঞ্চমন্দির আসন। ওটা পঞ্চমন্দির আসন ছিল, আসনটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রাও আসনটাকে সংস্কার করে দিয়েছেন। এরকম সাদা পাথর দিয়ে আসনটাকে সংস্কার করে দিয়েছেন, আর দেওয়ালের গায়ে আঁকা বাঁকা চিত্র নকশার মতো অঙ্কন করে দিয়েছেন, আর লাট মন্দিরটা নির্মাণ করে দিয়েছেন। ওটা মূলত পঞ্চমন্দির আসন। বেশিরভাগ ভক্ত ওখানেই দুর্দান্ত হয়ে যায়, ওখানে মায়ের মন্দির হয়তো ঠাকুর নকশা নিজের মতো বুঝিয়ে দেয়। আর ডান দিকে তার জায়গায় এখন হচ্ছে। বর্তমানে 400 বছর থেকে এখানেই সব কিছু। বর্তমান কিরিটেশ্বরী মায়ের প্রতিষ্ঠান যে ভাঙা যে মন্দিরটা আছে একটা আচ্ছা, মা ছিলেন ডান দিকে, যেটা বললাম আদি মন্দিরটা লেখা রয়েছে, হ্যাঁ ওই জায়গাতে ছিলেন, তখন ভৈরব মন্দির, সব জায়গাতে এখানে একটা ভৈরব মন্দির। বহুকাল পূর্বে অনেক শিব মন্দির ছিল, কিন্তু ওটা ছিল ভৈরব মন্দির। সব শিব মন্দির নষ্ট হয়ে গেছে, এখন আশেপাশে দেখতে পাবেন শিব মন্দির আছে, বিশেষ রয়েছে শিব মন্দির। ওই মন্দিরটাও নষ্ট হয়ে যাচ্ছে, ভৈরব মন্দিরটা পুকুরের ধারে আছে। পঞ্চমন্দির আসন যেটা বললাম ওটার পেছনে রয়েছে ভৈরব মন্দিরটা, ওটাকে এখন পঞ্চমন্দির আসন হিসেবে পুজো করেন, আবার আদি মন্দির বলে থাকেন, এখন শুনছি ভক্তদের মুখে। হ্যাঁ তাই বল শুনলাম। পঞ্চমন্দির আসন, আর পেছনেরটা হচ্ছে ভৈরব মন্দির। আচ্ছা, এইবার আপনি একটু বলুন কিরিটেশ্বরী নামটা কেন হয়েছিল? এটা তো অবশ্যই এখান থেকে পড়েছিল, কিরিটেশ্বরীতে পড়েছিল কিরিটকলা, তখন কিরিটেশ্বরী নামের নাম ছিল না। এখানে সবাই কিরিটকলা থেকেই মায়ের নাম হয়ে গেল কিরিটেশ্বরী নাম, এবং মাকে কেন্দ্র করে এই গ্রামের নাম হয়ে গেল কিরিটেশ্বরী, এখানকার মৌজার নাম হয়ে গেল কিরিটেশ্বরী, সবকিছু কিরিটেশ্বরী, কিরিটেশ্বরী মাকে কেন্দ্র করে। কিরিটকলা বলতে বোঝায় মুকুট দ্বারা ললাটের যে অংশটুকু আচ্ছাদন, মানে কপালের উপরের অংশ, এই উপরের অংশটা সহ মুকুট, এটা হচ্ছে কিরিটকলা। সেই কিরিটকলা থেকেই কিরিটকলা থেকেই কিরিটেশ্বরী, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম দাদা? আমার নাম কানন ব্যানার্জি, বর্তমানে বাবা রয়েছেন এখানে, পাল ব্যানার্জি। এই গ্রামটির নাম কিরিটেশ্বরী মায়ের নাম অনুসারে কিরিটেশ্বরী। এই কিরিটেশ্বরী গ্রামটি 2024 সালে বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে তকমাটা পেয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য হলো হীরাঝিল। 1750 সালে সিরাজের মাসি ঘসেটি বেগমের জন্য প্রাসাদ তৈরি হলো মতিঝিলের ধারে, এবং ভাগীরথীর পশ্চিম পাড়ে জাফরগঞ্জের উল্টো দিকে তৈরি হলো হীরাঝিল আর মনসুরগঞ্জ প্রাসাদ, যেটি ছিল সিরাজের জন্য। সিরাজের আরেকটি উপাধি হলো মনসুর উল মুলক। হীরাঝিলের কাছে যে গঞ্জ স্থাপিত হয় তারই নাম মনসুরগঞ্জ, এবং হীরাঝিলের প্রাসাদের নাম মনসুরগঞ্জ প্রাসাদ। এই প্রাসাদেই সিরাজ বিলাসিতায় ও মদ্যপানে ডুবে থাকতেন। এই প্রাসাদটিকে সিরাজ তার মনের মতো করে সাজিয়েছিলেন, আর এইখানেই সিরাজের দরবারও বসত। 68 বিঘারও অধিক জায়গা নিয়ে তৈরি হয়েছিল এই হীরাঝিল প্রাসাদ। পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজদৌলা তার হীরাঝিল প্রাসাদেই ফিরে এসেছিলেন। 1757 সালে 24শে জুন নবাব সিরাজদৌলা এই হীরাঝিল প্রাসাদ ত্যাগ করেন পুনরায় শক্তি সঞ্চয় করে ফিরে আসার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠেনি। তার আগেই তিনি ধরা পড়েন ও
মির্জাফরের বাড়িতে তাকে নজরবন্দি করা হয় এবং হত্যা করা হয়। এখন সেই হীরাঝিলের ধ্বংসাবশেষ হিসেবে কয়েকটি ইট পাথর ছাড়া কিছুই দেখা যায় না। সবই গ্রাস করে নিয়েছে এই ভাগীরথী। তো বন্ধুরা, এখন মুর্শিদাবাদ ভ্রমণের মাঝখানে আমরা তোমাদের বলবো, এখন আমরা দাঁড়িয়ে আছি হীরাঝিল প্রাসাদ, মানে যেটা মুর্শিদাবাদ ভ্রমণে সিরাজের আসল প্রাসাদ, যেখানে সিরাজ থাকতেন। এখন তার শুধু ধ্বংসাবশেষও নেই, জাস্ট একটু অংশটুকু পড়ে রয়েছে, বাকি সবই এই ভাগীরথী নদীর তলায় চলে গেছে। এখন তোমরা এই পাশেই দেখো ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর তলায় চলে গেছে। এখানে সিঁড়ি ফিরি একটু দেখা যায়, আর কিছু বাড়ির ধ্বংসাবশেষ কিছু দেখা যায় এখানে। তো যারা মুর্শিদাবাদ ভ্রমণে আসবেন তারা এই জায়গাটাতে, মানে এখানে এখন কেউ আসে না অ্যাকচুয়ালি। মুর্শিদাবাদ ভ্রমণ করলে সবাই আমবাড়া বা আদার্স যে জায়গাগুলো আছে সেগুলোই আসে, কিন্তু আমরা কেন আসি? বাংলা শেষ নবাব সিরাজদৌল্লার জন্যই মুর্শিদাবাদে আসি, কিন্তু তার যে আসল জায়গা হীরাঝিল, এখানে আপনাদেরকে আসতেই হবে। মানে না আসলে খুব মিস করবেন। মানে কেন এই জায়গাটা ছিল, কেন এই জায়গাটার কি মাহাত্ম্য, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর হ্যাঁ, দারুণ সুন্দর। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন ওই দিকে, আমার আঙুল বরাবর যদি দেখতে পারেন, ওই দিকে এখান থেকে দেখা যায় এখন যেটা হাজারদুয়ারি বা ইমামবাড়া ওইখানটা, আর আমাদের হোটেলটা ওইখানটাই। মানে আমাদের হোটেল থেকে ঠিক এই দিকেই এই অ্যাকচুয়াল হীরাঝিলটা, মানে আসল যে হীরাঝিল, সিরাজের যে প্রাসাদ, হীরাঝিল প্রাসাদ, আর ওইখানে হলো এখনকার হাজারদুয়ারি আছে। তো অবশ্যই মানে এখানে আমরা সব অনেকেই জেনে থাকবেন, আর যারা জানেন না তাদেরকেও বলছি, মুর্শিদাবাদ ভ্রমণে আপনাদেরকে কিন্তু রাখতেই হবে এই হীরাঝিল প্রাসাদ সিরাজের। আমাদের পরবর্তী গন্তব্য হলো রশনিবাগ। মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিন ছিলেন অত্যন্ত সৌন্দর্যপ্রিয়, তাই তাকে মুর্শিদাবাদের শাহজাহান বলা হতো। হাজারদুয়ারি প্রাসাদের বিপরীতে ভাগীরথীর অপর পাড়ে একটি অতি সুন্দর বাগান বাড়ি তৈরি করা হয়, যার নাম ছিল রশনিবাগ, যেহেতু এখানে অনেক ফুলের গাছ ও ফোয়ারা এবং আলো দিয়ে সাজানো ছিল। প্রত্যহ এখানে সঙ্গীত ও সাহিত্য চর্চার আসর বসত। সুজাউদ্দিনের মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল। রশনিবাগ দেখার পরে আমরা আবার ভাগীরথীর পশ্চিম পাড় থেকে নদী পেরিয়ে ভাগীরথীর পূর্ব পাড়ে ফিরে যাচ্ছি। ওই পাড়ে গিয়েই আমরা লাঞ্চ করব, প্রচন্ড খিদে পেয়ে গেছে। যেহেতু এই শাহনগর সংলগ্ন এলাকাগুলিতে কোনো স্কুল, কলেজ বা হসপিটাল নেই, তাই তাদের এই সমস্ত ব্যবস্থার জন্য ওই পাড়ে যেতেই হয়, আর তার একমাত্র মাধ্যম হলো এই নদীপথে নৌকা। সেই জন্য এই নৌকো পরিষেবা 24 ঘন্টায় চালু থাকে। আমাদের ফেরার সময়ের নৌকাটি আরো বড় ছিল প্রথমবারের তুলনায়। এটি 2টি নৌকা জুড়ে তৈরি হয়েছিল। এই পারে ফিরেই আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ করার পর ভাগীরথীর পূর্ব পাড়ে এসে আমাদের প্রথম গন্তব্য হলো জাহানকোষা কামান। কাটরা মসজিদ থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে ছিল মুর্শিদ কুলি খাঁয়ের তোপখানা। সেই তোপখানার শেষ নিদর্শন হলো এই জাহানকোষা কামান। জাহানকোষা মানে হলো জগৎজয়ী। 18 ফুট দৈর্ঘ্য ও 4 ফুট পরিধি বিশিষ্ট এই কামানটি বর্তমানে বসানো রয়েছে একটি বেদির উপর। এর ওজন 212 মণ। একবার কামান দাগতে প্রায় 28 বারুদের প্রয়োজন হতো। কামানটির গায়ে রয়েছে 9টি পিতলের ফলকখণ্ড, যেখানে
ফরাসি ভাষায় লেখা রয়েছে কামানটির জন্ম ইতিহাস। সম্রাট শাহজাহানের রাজত্বকালে বাংলার সুবেদার ইসলাম খাঁর আমলে দারোগা শের মোহাম্মদের অধীনে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কামানটি ঢাকায় নির্মাণ করেন। এরূপ আরেকটি কামান আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, যেটিকে আমরা দলমাদল কামান নামে জানি। আমাদের পরবর্তী গন্তব্য ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ। লোকাল লোক এটিকে ফুটো মসজিদও বলে থাকে। হাজারদুয়ারি থেকে 1.5 মাইল পূর্ব দিকে একটি অসম্পূর্ণ মসজিদ দেখা যায়। মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন নবাব সরফরাজ খাঁ। মসজিদে অনেক শিল্পকর্মই অসম্পূর্ণ থেকে গেছে, কারণ গিরিয়ার আলীবর্দীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নবাব মারা যান। তখন থেকেই মসজিদটি অসম্পূর্ণ রয়ে গেছে। পরবর্তীকালে কেউ আর এই মসজিদটি সম্পূর্ণ করতে উদ্যোগী হননি। মুর্শিদাবাদ ভ্রমণ করতে এলেই অনেক ঐতিহাসিক চরিত্র চোখের সামনে ভেসে ওঠে। তাদের মধ্যে যার নাম সবচেয়ে আগে আসে তিনি হলেন মুর্শিদ কুলি খাঁ। তাই ফৌতি মসজিদ থেকে বেরিয়ে এখন আমাদের গন্তব্য কাটরা মসজিদ, যেটি মুর্শিদ কুলি খাঁয়ের দ্বারাই নির্মিত। মুর্শিদ কুলি খাঁ ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত। এরপর তিনি কৃতদাস হিসেবে বিকৃত হওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করে নাম হয় মোহাম্মদ হাদি। এরপর ঔরঙ্গজেব কর্তৃক করতলব খাঁ নাম নিয়ে ঢাকায় দেওয়ান নিযুক্ত হন ও পরে মুকসুদাবাদে চলে আসেন। মুকসুদাবাদে আসার পর ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্য যুদ্ধের জন্য প্রায় 1 কোটি টাকা রাজস্ব পাঠান। ঔরঙ্গজেব খুশি হয়ে তার নাম দেন মুর্শিদ কুলি খাঁ, আর এই নাম থেকেই এই জায়গার নাম হয় মুর্শিদাবাদ। দেখুন, আপনারা যে জায়গাটি দেখতে এসেছেন যার নাম হচ্ছে কাটরা মসজিদ। 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ কাটরা মসজিদটাকে নির্মাণ করেছেন। অনেকে আমাদের এই মুর্শিদাবাদ শহর করতে আসে হাজারদুয়ারি, কিন্তু এটার 106 বছর পরে কিন্তু এখান থেকে আমাদের মুর্শিদাবাদের প্রথম নবাব ইতিহাস কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো এখন আপনারা বর্তমানে যে পাশে হেঁটে আসলেন, সামনে যে সাজানো ফুলের গার্ডেন দেখতে পাচ্ছেন, রাস্তাটা দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা। আজ থেকে 300 বছর আগে এই জায়গাটা একসময় সবজি বাজার বসতো, সবজি মার্কেট বসতো বলে সেই জন্য জায়গাটার বর্তমান নাম এখন সবজি কাটরা মসজিদ। এই কাটরা ভাষাটি এটা একটা আরবি ভাষা থেকে এসেছে। কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার। তো আসার পথে যে বড় বড় দুটি টাওয়ার আপনারা ফলো করছেন, এরকম টাইপের টাওয়ার কিন্তু আগে মসজিদের 4 কোণে 4টি ছিল, কিন্তু বর্তমানে 2টি আছে, আর 2টি নেই এখানে সামনে গিয়ে বলবো। তো তখনকার টাইমে টাওয়ারগুলোকে মূলত 2টি কাজে ব্যবহার করা হয়। ফার্স্ট কাজ, এর উপর থেকে সকাল বিকাল আরবেন আজান দেওয়া হতো বাসের চলে দ্বারা, কেননা তখনকার টাইমে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই জন্য সকাল বিকাল আরবেন আজান দেওয়ার জন্য বাসের চুন ইউজ করা হতো। আর দ্বিতীয় কাজ কি করা হতো, শত্রু বা উপর থেকে উপন্যাস রুমগুলোর দিকে আপনারা ফলো করে দেখুন। এই উপন্যাস রুমগুলো কিন্তু আপনারা মোটে 4 সাইডে আপনারা ফলো করতে পারবেন। এই যে উপরে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরে রুমগুলোকে বলা হয় কি মুসাফির খানা। আর নিচের যে রুমগুলো আপনারা হেঁটে আসছে, নিচের রুমগুলো বলা হয় ছাত্রাবাস। মুসাফির খানার বাংলা অর্থ হচ্ছে অতিথিশালা। আগেকার দিনে বাইরে থেকে সব অতিথিরা এই মসজিদে দেখতে আসতে থাকার জন্য এই উপরে রুমগুলো ছিল। আর নিচের রুমগুলো ছিল ছাত্রাবাস। ছাত্রাবাস মানে এক একটি রুমে এখানে 4 জন করে বাচ্চা শিশু, 1 জন করে শিক্ষক সহ এখানে পবিত্র কোরআন শরীফ পড়ে। তার পাশাপাশি এখানে উর্দু, আরবি, পার্সি টোটাল 3টে বিষয় তাদের এখানে শিক্ষা প্রদান করা হয়। এখানে টোটাল 700 থেকে 800 বাচ্চা শিশুকে এখানে শিক্ষা প্রদান করা হয়। এবার এই দিকটা আপনারা ফলো করেন। এটা কিন্তু মেন মসজিদ, হ্যাঁ, যাবেন এর ভিতরে আপনারা ভালো করে আপনারা অনুভব করতে পারবেন। যখন কিন্তু বাড়িটা তাকে যখন বড় বড় বক্সটাকে দেখতে পাচ্ছেন দুটো ওয়ালে, এখানে না একসময় বেলজিয়াম গ্লাস নাম শুনেছেন, সব থেকে দামি গ্লাস। কেন বলুন তো, বেলজিয়াম গ্লাস সেট করা ছিল প্রত্যেকটার ওয়ালের মিডলের থেকে আপনারা ফলো করে দেখবেন ত্রিকোণটা দেখতে পাচ্ছেন। এগুলোর সামনে মাটির বাজার দেখতে পাবেন, এইগুলোর সামনে মনে হয় পুরো। তখনকার টাইমে তো কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না, সেগুলো তখনকার টাইমে এখানে মাটি দিয়ে রাখতো। যখনই রাখতো তার আলুটি ডাইরেক্ট সোজা কাছে গিয়ে পড়তো।
আর যখনই কাছে গিয়ে পড়তো তখনই কিন্তু ওই যুদ্ধ দাবি হতো। কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশে যখন দেশ থেকে চলে যায় না, তখন প্রত্যেকটা কাজ ড্যামেজ নষ্ট করে দিয়ে চলে যায়। তো কিছু কাজ লাগানো ছিল কিন্তু দেখতে খারাপ লাগে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওই কাজগুলো করে দিয়েছে। বললাম যে ঘরগুলো হচ্ছে ইসলামিক শিক্ষা ইউজ করা হতো, আর যে কোনো শিক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে তো মাথা নত হতো। এই যে মসজিদের নিচে যে আন্ডারগ্রাউন্ড যে ফ্লোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলোকে দেখে অনেকে ভাবছি সুড়ঙ্গ পথ, অনেকে দেখে হবে আন্ডারগ্রাউন্ড ঘর, অনেকে দেখে হবে ট্যানেল, অনেকে হবে এখানে আগুন জ্বালানো হতো। আপনারা কি ভাবছেন? মাথা নিচু করে জল মাথা নিচু করে ভিতরে বড় আপনি হচ্ছে গরমকালে আচ্ছা আপনারা হচ্ছে এগুলি ভাবা সাড়ে ছটা থেকে তাই হবে, কিন্তু এগুলি সেগুলি নয়। এইগুলোকে এক কথা বলে কি ভেন্টিলেশন আর ইয়ার পাস। হ্যাঁ, এখনকার আমি যখন বাড়ির উপরে তৈরি করা কনকাটা কিন্তু মসজিদের নিচে তৈরি করা ছাড়া কেন হাওয়া বাতাসটা ঠিকঠাক মতো পাস হতে পারে, নদীটা নিয়ে বলে যখন ড্যাম নেয় নষ্ট হয়। কিন্তু পরবর্তী সময় সিকিউরিটি সবগুলোকে সিল করে দেওয়া জন্য একটা সাথে ক্যাম্পিং করা হচ্ছে। এরকমটা করে ভেন্টিলেশন মধ্যে চারি সাইডে ফলো করতে পারবেন। টোটাল 14টি রয়েছে। এই যে একটা আসন, একটা আসন, একটা আসন, একটা আসন, এখানে এরকম টাইপের টোটাল কিন্তু 2000টি আসন রয়েছে। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নামাজি বসে নামাজ পড়তো। তো নামাজ পড়ার টাইমে নামাজিদের কোনো রকম ভাবে পশ্চিম দিকে মুসলিম তাদের কোনো রকম ভাবে যেন অসুবিধা না হয়, সেই রিংগুলি কিন্তু আজও ঝুলছে। এর উপর থেকে তখনকার টাইমে মোটা মোটা চাদরের সামনে আনা করে টাঙিয়ে দেওয়া। কথা বলুন তো, নিচে বুকের মধ্যে লাগবে, ঠিক আছে? ঠিক আছে। আর এই মসজিদের ওয়ালের দিকে তাকিয়ে দেখুন, এখানে কিন্তু একই কাজ লাগানো ছিল, বেলজিয়াম কাজ। কেন বলুন তো, এখানে চাঁদনি আতে বা জোসরাতে, এখানে চাঁদনি আতে বা জোসরাতে যখন আলো বেশি কাছে গিয়ে পড়তো তখনও গোটা মসজিদের দিকে আসুন। আচ্ছা, এটা কিন্তু মেন মসজিদ। ফার্স্ট টাইমে বললাম। এবার উপর দিকে আপনারা ফলো করে দেখুন, টোটাল 5টি গ্রুপ যেরকম টাকার কতটা 5টি গ্রুপের মধ্যে তার ভিতরে ড্যামেজ হয়ে যাচ্ছে। রোজা নিয়ে বলো তো সেটা হচ্ছে 1897 ভূমিকম্পের জন্য 3টে গ্রুপ ড্যামেজ হয়ে যায়, 2টি রয়ে যায়। তার ঠিক পূর্ব আপনারা বুঝতে হবে লেফট সাইডের দিকে আপনারা ফলো করে দেখুন, বাসাটা একটু বসে গেছে। আর যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফুলের মতো, ডিজাইনটাকে বলা হয় কি জাফরি। জাফরি আগ্রা তাজমহল কিছু দেখে, আগ্রা তাজমহলে কিন্তু জাফরি ডিজাইন রয়েছে কিন্তু। তো তখনকার টাইমে ডিজাইনটাতে হিরে মতি মুক্ত জরা সবকিছু সেটিং করে কিন্তু পুরো বলে আমরা বসে থাকি, নবাব কিন্তু বসতে হয়ে যাবে। আর তিনটে সিঁড়ি দেখুন, এটা বলে মেম্বার। এখানে যে ইমাম সাহেব দায় থাকতেন, ইমাম সাহেব হিন্দু, আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণ মশাই পুরুষ মশাই, ইসলাম সম্প্রদায়ের মধ্যে ইমাম সাহেব এই জায়গায় দায় থাকতেন। আর ওইখানে আরবি ভাষাটা কালমা লেখা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ মানে আল্লাহ ছাড়া বা ঈশ্বর ছাড়া অদ্বিতীয়। তো আপনারা যে মসজিদটা দেখতে আসছেন, আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে তখনকার টাইমে মসজিদটা কিতে তৈরি করা হয়েছে। আপনার মধ্যে কোনো আইডিয়া আছে? চুনসুটির নাম শুনেছেন? তার সাথে ছিল ডাবের জল, খয়ের জল, মেথি জল, আর সব থেকে বড় কথা সেটা চিটে আর্কিটেকচার মধ্যে তাকিয়ে দেখবেন পরিবারের মধ্যে একটা আর্ট, বাংলা ভাষা কিল্লা, যে নবাবের কবর উপর দিয়ে হেঁটে যাবেন তার নাম হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। ইনি ছিলেন বাংলার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব। আমাদের বেঙ্গল, আমাদের বাংলায় টোটাল কিন্তু 18টা নবাব শাসন করেছে। কিন্তু 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যিনি মৃত্যুর আগে আদেশ করে বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আপনারা আমার কবরটি পুরো মসজিদের ফ্রন্ট সাইডে পুরো সামনের দিকে আপনারা আমাদের সন্দেশ, আপনারা আমার কবর দেবেন। কারণ এই নবাব চেয়েছিলেন ইনার দ্বারা ইনার সময়কালে কোনো ভুল কাজ, কোনো পাপ কাজ যদি করে থাকে সেই পাপের জন্য পায়শ্চিত্তটা কি হয়ে যাবে, যারা এই মসজিদে নামাজ পড়তে আসবে সেই নামাজের পায়ে যাবে। তার সাথে সাথে দূর দূরান্ত থেকে নানা ধরনের নানা রকম মানুষ সাথে মসজিদকে পরিদর্শন করতে আসবে, তাদেরও পায়ে ধরে নজর করতে হবে। সেই জন্য এই নবের আদেশ, এই নবের ইচ্ছা অনুসারে তার কবরটিকে পুরো ফ্রন্ট সাইড পুরো সামনের দিকে তাকে সংস্কৃত করা হয়েছে। তো এখন আপনারা বর্তমানে যে জায়গায় দাঁড়াবেন ঠিক আপনার পা থেকে 6 ফুট নিচে থাকবে নবাব মুর্শিদ কুলি খান, যার নাম অনুসারে আমাদের ডিস্ট্রিক্টের নাম হচ্ছে মুর্শিদাবাদ। আর ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদের প্রতিষ্ঠান।
আর 18টা নবাবের মধ্যে ছিলেন কনভার্টেড এই হিন্দু থেকে মুসলিম হচ্ছিল। এনার ফার্স্ট টাইম ছিল সুদর্শন রাধা কৃষ্ণ। বাচ্চা এগুলো সব কিন্তু মুসাফির খানা ছিল, হ্যাঁ মুসাফির খানা ছিল, অতিথিশালা। উপরটা কিন্তু গম্বুজটা কিন্তু ভূমিকম্পের জন্য ড্যামেজ হয়ে যায়। ঠিক স্যার, আপনার হ্যাঁ, যার বুকের উপরে যার কবর উপরে বর্তমানে আপনারা দাঁড়িয়ে আছে না, কতটা জায়গা জুড়ে? এটা হচ্ছে 6 ফুট নিচে আছে। আমি দেখতে বলছি, আমি এরিয়াটা বলছি। কবরটা হচ্ছে 6.5 ফুট, সরি কবরটা 7 ফুটে, তার হাইটটা হচ্ছে 6.5 ফুট। এইখানে এই জায়গাটা হ্যাঁ, এই জায়গাটা আপনার নিচে গেলে ভালো করে দেখতে পাবেন। হ্যাঁ, আর আপনার যেখান থেকে প্রবেশ করে ওটা ছিল মসজিদের ব্যাক সাইড, এটা মসজিদের ফ্রন্ট সাইড। যেহেতু আমরা সামনে মেন রোড, সেহেতু এটা ফ্রন্ট সাইড, এখন ব্যাক সাইড হয়ে যায়। আর এই জায়গাটাকে জালিটাকে সিস্টেম করছিল, ওটা নেট থাকবে, সে নেটের সাথে পায়ে ধরে কমিউনিটি সিঙ্গেল কমিউনিটিকে টেক আপ করার পরে উপরটা সিল করে দেয়, কারণ বলুন তো পরবর্তী সময় সেখানে যেন অ্যাক্সিডেন্ট না হয়। হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয় বিষয় ছিল বৃষ্টির জন্য না কবরটি ড্যামেজ হয়ে যাচ্ছে, উপরটা সিল করে। চলুন গিয়ে নিচ দিকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান, যিনি এখনো এখানে নিস্তাব্দে নীরবে সাহিত্য আছে। আমাদের বেঙ্গলে টোটাল কিন্তু 18টা নবাব শাসন করেছিলেন, কিন্তু 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যার কবরটা কিন্তু আপনারা এক পাশে কিন্তু ওপেন দেখতে পাচ্ছেন, তাছাড়া কবরটা হচ্ছে মাটির। প্লাস একটা একটু চালিয়ে দেখুন, আপনাকে ওই পাশে কোনো কবর দেখেছেন? মির্জাপুরের বংশের কবর বা সিরাজুল্লাহ বংশের কবর। আর এই কবরটা যদি দেখতেন তাহলে দেখুন, ফ্ল্যাশটা চালিয়ে দেখুন একটু। আর তখন আমাদের এই তার আগের নাম ছিল বুদ্ধদাস। আপনারা কি বইটিদের নাম শুনছেন? কিন্তু যখনই নবাব এক কোটি টাকা ট্যাক্স তখন পেতাম, তিনি এখান থেকে আদায় করে তিনি দিল্লিতে পাঠিয়ে। তিনি যে কত বড় একজন সুযোগ ছিলেন তার কাজের দশ তিনি পরিচয় দিয়েছে। সেই জন্য ঔরঙ্গজেব কি করলে 1706 খ্রিস্টাব্দে তাকে বাংলা আর উড়িষ্যা ফার্স্ট সাথে এই পাশে একটু ছিল আর ওই পাশে একটু পাশে আপনি বললাম চারটির মধ্যে দুটি দেখতে পাচ্ছেন। মুর্শিদ মানে বিশেষ মানে বিশ্বাস বলো নামটা বলো তো। আলাউদ্দুল্লাহ খান জাফর খান নৌশরি জং মুর্শিদ কুলি খান। আলাউদ্দিন জাফর খান, হ্যাঁ, 17 খ্রিস্টাব্দে এটা পেয়েছিল। ক্যান্ডেল লাগিয়ে দাও আলোকিত করার জন্য, চারিদিকে আলোকিত হয়ে থাকে। কাটরা মসজিদ থেকে বেরিয়ে সন্ধে হয়ে যাওয়ায় আজ আমাদের আর মতিঝিল যাওয়া হলো না। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রথম দিনে এইটুকুনি আমরা দেখতে পারলাম। দ্বিতীয় দিনে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল সেটা দেখার জন্য চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম শিল্লবিস ট্রাভেল ব্লগস। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।